হ্যালো ডিয়ার স্টুডেন্টস, শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেইড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ সুপ্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো যারা যারা ক্লাসগুলো এখনও করনি অবশ্যই ক্লাসগুলো করে নিয়ে প্রশ্ন সহ উত্তরগুলো সব খাতাতে লিখে নেবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। এই 16টা মহাজনপদের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের রাজ্য ছিল, যেটা হচ্ছে মগধ সাম্রাজ্য। ঠিক আছে, এই মগধ সাম্রাজ্য নিয়ে অনেক স্টোরি আছে। যদি ইতিহাস পড়ে থাকো তোমরা জানবে যে মগধের ইতিহাস কিন্তু বিশাল বড় একটা ইতিহাস, খুব শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল মগধ। এই মগধ শাসন করেছিল অনেকগুলো রাজবংশ। ঠিক আছে, অনেকগুলো রাজবংশের সময় কিন্তু মগধ সাম্রাজ্য নিয়ে পুরো রাজবংশটা হয়েছিল। চলো মগধ থেকে তোমাদের আজকে প্রশ্ন এবারে পড়াবো। 16 মহাজনপদের প্রশ্ন কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, ম্যাক্সিমামটা এর মধ্যেই পড়িয়ে পরীক্ষাতে, কারণ এগুলোই রিভাইজ হয়েছে, বারবার রিপিট হয়েছে বলে কিন্তু আমি প্রশ্নগুলো পড়িয়েছি। চলো নাম্বার 1 প্রশ্ন, মার্কগুলো সব মুছে গেছে। চলো দেখো, মগধের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বংশ কোনটি? তাহলে মগধের ইতিহাস এবার আমরা বলছি 16 মহাজনপদের মধ্যে মগধ একটা সাম্রাজ্য, আমরা বললাম রাজ্য, এই রাজ্যটা নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, বাকি রাজ্যগুলো আমাদের আর পড়ার অতটা দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে যে বর্তমান নাম কি আর এই রাজ্যগুলো কোথায় অবস্থিত, জাস্ট এইটুকুনি মনে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু মগধ আমাদের ভালো করে জানতে হবে। এই মগধ সাম্রাজ্য তাহলে বলো তো, মগধ সাম্রাজ্য বর্তমানে কোন সাম্রাজ্য, কোন অঞ্চলটাকে বলা হচ্ছে বলো? বিহারের পাটনা গয়া জেলার অন্তর্গত। অ্যাকচুয়ালি বিহার পুরো বিহার রাজ্যটাই। ঠিক আছে, কারণ তখনকার দিনে আমাদের যে বাংলা সাম্রাজ্য ছিল না, প্রথমত আমাদের এখনকার দিনে 3টে রাজ্য নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এছাড়া বিহার এবং উড়িষ্যা, এই 3টে সাম্রাজ্য, 3টে রাজ্য নিয়ে টোটালটা ছিল আমাদের বাংলার রাজ্য। ঠিক আছে, আর মগধ ছিল তখনকার দিনে একটা খুব উন্নত মানের সাম্রাজ্য, তার রাজধানী ছিল পাটলিপুত্র, আমরা সবাই জানি। তাহলে মগধের এখন রাজ্য কোনটি? মগধ এখন অবস্থিত বিহারের মধ্যে। তাহলে দেখো, মগধের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, জোর দিতে হবে জায়গাটা কিন্তু, সবচেয়ে শক্তিশালী বংশ কোনটি? অ্যান্সার কিন্তু আমাদের হর্যাঙ্ক বংশ। এখানে তোমাদের হর্যাঙ্ক বংশ দিতে পারে, মৌর্য বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ, অনেকগুলো অপশন দিতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সারটা হবে এই হর্যাঙ্ক বংশ। ঠিক আছে, তাহলে মগধের সবচেয়ে শক্তিশালী বংশ হচ্ছে হর্যাঙ্ক বংশ। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 2 নম্বর। দেখো বলছে, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্যাঙ্ক বংশ। দেখো অপশন দেওয়া আছে আমাদের মৌর্য বংশ, নন্দ বংশ, গুপ্ত বংশ এবং হর্যাঙ্ক বংশ। তাহলে কিন্তু অ্যান্সার আমাদের হর্যাঙ্ক বংশ। এটা অনেকেই ভুল করে, জানো তো, এখানে অনেকেই ভুল করে দেয় যে বিম্বিসারটাকে বলবে না বিন্দুসার, আর ভুল করে দেয় যে এটা আমাদের মৌর্য বংশ লিখে দেয় তখন। ঠিক আছে, কিন্তু এটা প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে যে বিম্বিসার, প্রশ্নটা কিন্তু বিম্বিসার হবে। ঠিক আছে, বিন্দুসার ভেবে অনেকে মৌর্য বংশ করে দেয়। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি বিম্বিসার কোন রাজ্যের রাজা ছিলেন, কোন বংশের? হর্যাঙ্ক বংশে। চলো নাম্বার 3। এগুলো সবাই খাতাতে লিখছো না কিন্তু জাস্ট ক্লাসটা জাস্ট অ্যাটেন্ড করছো? খাতায় লিখছি। খাতায় লিখছো তো? হ্যাঁ, লিখে নেবে কিন্তু। দেখো, গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার রিপিট হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? অপশনটা আছে কি অশোক, বিন্দুসার, মনে হয় বিম্বিসার, কালাশোক। বলো কি হবে? মনে হয় বিম্বিসার। বলছো বিম্বিসার, তাই তো? আর কেউ বলতে পারবে? অশোক মনে হচ্ছে। ঠিক, রাইট অ্যান্সার বিম্বিসার। দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো, রাজগীর নগরটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করেন? কোন রাজা বা কোন সম্রাট প্রতিষ্ঠা করেন? অপশনে বিন্দুসার, ধননন্দ, বিম্বিসার না কালাশক। ঠিক আছে, এটা এসএসসি এমটিএস এ পড়া প্রশ্ন, এসএসসি এমটিএস। বলো কি হবে? রাজগীর, বলছো বিম্বিসার। রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করেন? রাজগীর নগরটি কোন রাজা প্রতিষ্ঠা করেন? বলছো বিম্বিসার। আর কি বলতে পারবে? আমার বিম্বিসার মনে হচ্ছে। বিম্বিসার, গুড, ঠিক আছে, বিম্বিসার, রাইট অ্যান্সার বিম্বিসার। পরবর্তীকালে কিন্তু এই রাজগীর বা রাজগীয় যেটা পরবর্তীকালে কিন্তু নাম হয়ে যায় পাটলিপুত্র। ঠিক আছে, যেটা বিহারের পাটলিপুত্র নাম হয়ে যায়। ঠিক আছে, চলো 5 নম্বর প্রশ্ন আমাদের। দেখো, কুনিক উপাধি কোন বিখ্যাত রাজার ছিল? কুনিক উপাধি কোন বিখ্যাত রাজার উপাধি ছিল? অ্যাকচুয়ালি বিখ্যাত বলা যায় না, কিন্তু প্রশ্ন যেহেতু বিখ্যাত দিয়েছে তাই বিখ্যাত লিখলাম। এটা অ্যাকচুয়ালি কুখ্যাত হবে। ঠিক আছে, প্রশ্নটা কুখ্যাত করা উচিত ছিল। তাহলে কুনিক উপাধিটা কোন বিখ্যাত রাজার ছিল? কি হবে বলো? বিম্বিসার, বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, কালাশক, শিশুনাথ, ধননন্দ। বলছো বিম্বিসার, তাই তো? হ্যাঁ দাদা। আর কেউ? কৃপালি, শুক্র, সৌমজিৎ, বলো। হ্যাঁ বিম্বিসার বলেছি। বিম্বিসার, তাই তো? না, ভুল বলেছো। ঠিক আছে, এটা বিম্বিসার হবে না, কিন্তু কালাশক হবে না। এখানে অপশনটাই ভুল আছে। এখানে লিখে নাও আরেকটা জিনিস, অপশন দিয়ে লিখে নাও অজাতশত্রু। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা, লেখাটা অজাতশত্রু।
তাহলে কুনিক উপাধি ছিল আমাদের কোন বিখ্যাত রাজার? অজাতশত্রু। ঠিক আছে, অ্যান্সার কিন্তু অজাতশত্রু। আর বিম্বিসারের বলে দিচ্ছি, তোমরা যেটা বলেছো বিম্বিসারে ছিল শ্রেণিক। শ্রেণিক। হ্যাঁ শ্রেণিক ছিল, এখানে অপশনটাই ভুল দেওয়া হয়েছে, শ্রেণিক উপাধি ছিল। ঠিক আছে, তাহলে শ্রেণিক ছিল বিম্বিসার, আর কুনি হলো তার পুত্র, মানে অজাতশত্রু ছিল কিন্তু বিম্বিসারের পুত্র। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো, পাটলিপুত্র নগরটি স্থাপন করেন কে? পাটালিপুত্র বা পাটলিপুত্র, বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা আছে, অজাতশত্রু। বলছে অজাতশত্রু। তাহলে পাটলিপুত্র নগরটি স্থাপন করেন কে? আমাদের অপশনে দেওয়া আছে কালাশক, উদয়ভদ্র, অজাতশত্রু, সম্রাট অশোক। তাহলে বলছো কালাশক, তাই তো? অজাতশত্রু হবে। অজাতশত্রু বলছো, তাই তো? উদয়ভদ্র, তাই তো? দেখো, অজাতশত্রু তো বললাম আমি যে বিম্বিসারের পুত্র ছিলেন তিনি। ঠিক আছে, বিম্বিসারের রাজ্যের সময় মানে যখন তিনি সিংহাসনে বসেছিলেন তখন তার কিন্তু রাজধানী ছিল, আমরা কিন্তু জানি, রাজগীর বা রাজগৃহ। ঠিক তেমনই অজাতশত্রুরও কিন্তু সেম রাজগীর বা রাজগৃহই ছিল। ঠিক আছে, তিনি কিন্তু চেঞ্জ করেননি। পরবর্তীকালে এই অজাতশত্রুর পরে, ঠিক আছে, অজাতশত্রুর পরে কিন্তু একটা রাজা ছিলেন অজাতশত্রুর পুত্র, তার নাম হচ্ছে উদয়ভদ্র। ঠিক আছে, এই উদয়ভদ্র কিন্তু রাজগীর যে রাজধানীটা ছিল সেই নাম চেঞ্জ করে তিনি করলেন পাটলিপুত্র। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ দাদা মনে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে উদয়ভদ্র যেটা ছিল, উদয়ভদ্র কিন্তু আমাদের পাটলিপুত্র নগরটি স্থাপন করেন প্রথম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো, বৈশালীতে কোন মহান রাজা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন কোন রাজা? প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও এসএসসি এমটিএস আসা একটা প্রশ্ন। বলছে বৈশালীতে কোন মহান রাজা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন? আমি যখন তোমাদের বৌদ্ধ ধর্ম পড়িয়েছিলাম, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সময় কিন্তু আমি বলে দিয়েছি, কালাশক। বলছো কালাশক, তাই তো? তাহলে অজাতশত্রু হবে না, শিশুনাগ হবে না, উদয়ভদ্র হবে না, অ্যান্সার তাহলে আমাদের কালাশক, রাইট অ্যান্সার, ঠিক বলেছো একদম। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করি, যে বৈশালীতে তো আমাদের প্রথম রাজার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করছে, তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোন রাজা করেছিল বলো তো? প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোন রাজা করেছিল? অজাতশত্রু। অজাতশত্রু, ঠিক, একদম ঠিক। তাহলে তিনি প্রথম বৌদ্ধ সম্মেলন করেন, প্রথম বৌদ্ধ সম্মেলন করেন। ঠিক আছে, আর কালাশক দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেন। চলো আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো, হরজাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? হরজাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে আমাদের অ্যান্সার দেওয়া আছে কি নাগ দশক, বা কোনো বইয়ে তোমরা দেখতে পারো যে নাগা দশকও লেখা থাকতে পারে। ঠিক আছে, তাহলে হরজাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগ দশক। ইম্পর্টেন্ট মোটামুটি, কারণ এটা পরীক্ষাতে পড়েছিল। তাহলে হরজাঙ্গ বংশের প্রথম রাজা কে হবে বলো তো? বিম্বিসার। আর শেষ রাজা নাগ দশক। দেখো, চলো এটা আমাদের সর্বশেষ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, চলো, বলছে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য মগধ। উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য আমরা জানলাম মগধ, যেই মগধটা নিয়ে আমরা এতক্ষণ পড়ছিলাম। বলছে কোন রাজার আমলে হয়? উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য মগধ কোন রাজার আমলে হয়েছিল, অর্থাৎ কোন রাজার আমলে মগধকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্য আমাদের মগধ কোন রাজার আমলে হয়েছিল, মানে কোন রাজার আমলে মগধকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়? অপশনে দেওয়া আছে কি বিম্বিসার, সম্রাট অশোক, ধননন্দ এবং শিশুনাগ। বলো কোনটি হবে? পারবে বলতে? বিম্বিসার হবে। বলছো বিম্বিসার, তাই তো? না, বিম্বিসার হবে না, অ্যান্সার হবে আমাদের ধননন্দ হবে কি? না, ধননন্দ তো নন্দবংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধননন্দ হবে না। নন্দ বংশ। হ্যাঁ, অ্যান্সার হবে আমাদের শিশুনাগ। ঠিক আছে, শিশুনাগ বংশ। ঠিক আছে, শিশুনাগ যে ছিলেন, কে ছিলেন জানো শিশুনাগ?
একটু বলে দিই তোমাদেরকে স্টোরিটা, দেখে নাও। এই যে কালাশক করলাম আমরা, মানে অজাতশত্রু বললাম, একটু তোমাদেরকে বলে দিই, দেখে নাও। হর্যাঙ্ক বংশ, ফার্স্ট বংশ আমরা পেলাম যে মহাজনপদের মধ্যে মগধের শ্রেষ্ঠ রাজ্য বংশ যেটা ছিল সেটা ছিল কিন্তু হর্যাঙ্ক বংশ। এই হর্যাঙ্ক বংশের প্রথম রাজা আমরা জানলাম, যিনি হর্যাঙ্ক বংশ তার প্রতিষ্ঠা করেন, তিনি ছিলেন আমাদের বিম্বিসার। লিখে নাও এটা, বিম্বিসার। বিম্বিসার, ঠিক আছে। পরবর্তীকালে বিম্বিসারকে মেরে, মানে তাকে মার্ডার করে দিল তার ছেলে, ঠিক আছে, সিংহাসন দখল করার জন্য। কে? তার পুত্র অজাতশত্রু। অজাতশত্রু। আর একটা প্রশ্ন এখান থেকে তোমাদেরকে বলছি, এই যে অজাতশত্রু কথার অর্থ জানো? অজাতশত্রু কথার অর্থ কে বলতে পারবে? অজাতশত্রু কথার অর্থ কি? লিখে নাও, এটা পরীক্ষাতে পড়ে কিন্তু। যার কোনো শত্রু নেই, ঠিক আছে, যার কোনো শত্রু নেই, শত্রু নেই। অজাতশত্রু কথার অর্থ হচ্ছে যার কোনো শত্রু নেই, মানে সে কখনোই কোনো শত্রুকে রাখেনি, সব মেরে দিয়েছে, ঠিক আছে। তাহলে বিম্বিসারকে মেরে দিল তারই পুত্র অজাতশত্রু। অজাতশত্রুর পরবর্তীকালে, মানে ততদিন কিন্তু রাজগীর কিন্তু তাদের রাজধানী ছিল। পরবর্তীকালে অজাতশত্রুর পরে কে এলো বলো? তার পুত্র কে হবে? উদয়ভদ্র। উদয়ভদ্র। হ্যাঁ, উদয়ভদ্র বা উদয়িনী লেখা থাকে অনেক বই, ঠিক আছে। তাহলে উদয়ভদ্র যখন এলো তখন কিন্তু রাজধানী হয়ে গেল পাটলিপুত্র। পাটলিপুত্র লিখে রাখো ওটা, পাটলিপুত্র। রাজগীর ছিল এতদিন, এবার হয়ে গেল পাটলিপুত্র। এবার উদয়ভদ্রের পরবর্তীকালে, ঠিক আছে, তিনি কিন্তু অজাতশত্রুর তাহলে ছেলে ছিলেন, পুত্র ছিলেন উদয়ভদ্র। তাহলে বাবার মৃত্যুর পর ইনিও কিন্তু একই রকম, যেহেতু অজাতশত্রু তার বাবাকে মেরেছিল, উদয়ভদ্র সিংহাসনের জন্য কিন্তু আবার অজাতশত্রুকে মেরে দিয়েছিল যখন বয়স হয়ে গেছিল, ঠিক আছে। বাবাকে সবাই ছিল, এই যে বংশটা টোটাল ছিল পিতৃ হত্যা বংশ, ঠিক আছে, বাবাকে মেরে সিংহাসন দখল করা। তাহলে উদয়ভদ্রের পরে আবার কে ছিল? উদয়ভদ্রের পরে একটু আগে একজন বলছিল যে নাগদশক, বা আমার প্রয়োজন কিন্তু, ঠিক আছে। তারপরে কিন্তু ছিল নাগদশক, ঠিক আছে। তাহলে হর্যাঙ্ক বংশের এটা কিন্তু শেষ রাজা নাগদশক। তাহলে উদয়ভদ্রের পরে তাহলে থাকছে শেষ রাজা নাগদশক। এবার তারপরে কি শুরু হয়ে যাচ্ছে আমাদের? নাগদশক। এই নাগদশককে মারছেন কে? তাদেরই সেনাপতি, তাদেরই একজন মন্ত্রী বা সেনাপতি বলতে পারো, ঠিক আছে। এই নাগদশককে মারছে তাদেরই একটা মন্ত্রী বা সেনাপতি, যার নাম ছিল শিশুনাগ, ঠিক আছে। এই শিশুনাগ, দেখো, শিশুনাগ মেরে সে কিন্তু আর হর্যাঙ্ক বংশ নাম দিল না, সে নাম দিয়ে দিল শিশুনাগ বংশ। শুরু হয়ে গেল শিশুনাগ বংশ, ঠিক আছে, শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের পর শিশুনাগ বংশ, মানে শিশুনাগ তাহলে প্রথম রাজা ছিলেন। তারপর শিশুনাগের ছেলে কে হলো জানো? কালাশক। কালাশক, একটু আগে পড়ালাম যে কালাশক আমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিল। তাহলে এই নাগ বংশের রাজা ছিলেন কিন্তু কালাশক, ঠিক আছে। কালাশক, কালাশক তাহলে শিশুনাগ বংশের সেকেন্ড রাজা, ঠিক আছে। এরপরেই কিন্তু আমাদের কালাশকের কিন্তু এই হর্যাঙ্ক বংশ শেষ। এরপরেই কিন্তু আমাদের কালাশককে মেরে এবার আমাদের শুরু হয়ে যাবে নন্দ বংশ, ঠিক আছে। পরের দিনের নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু নন্দ বংশ এবং মৌর্য বংশটা কিন্তু তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। মৌর্য বংশটা অনেক বড় আছে, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আছে, যেগুলো বিবিআরসিএস এর প্রশ্ন কিন্তু বারবার পড়েছে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কেপি, ডব্লিউপিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।